স্বাধীনতার যে উদ্দেশ্য ছিল সাম্য প্রতিষ্ঠা করা, ইনসাফ প্রতিষ্ঠা করা, মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা করা, সেটা ৭১-এর পরবর্তী সময়ে হয়নি। কেন হয়নি? সে সময় যারা এই দেশকে নেতৃত্ব দিয়েছিলেন, শেখ মুজিব, তাকে নিয়ে অনেক বয়ান রয়েছে। এই প্রজন্ম আমরা দেখেছি শেখ মুজিব যে গণতান্ত্রিক প্রক্রিয়ার কথা বলেছেন, ৭০-এর নির্বাচনে ক্ষমতা হস্তান্তরের জন্য তিনি যে আন্দোলন করেছিলেন, অথচ স্বাধীনতার পর তিনি সর্বপ্রথম বাকশাল কায়েম করে বাংলাদেশে একনায়কতন্ত্র, স্বৈরাচার কায়েম করেছিল। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ফটিকছড়ি ও বুজপুর উন্নয়ন ফোরাম কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহাসিক ছাত্র ও যুব সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত অত্র আসনের ন্যায় এবং ইনসাফের প্রতীক দাড়িপাল্লার মনোনীত প্রার্থী, আপনাদের এই অঞ্চলের মাটি ও মানুষের নেতা, আমাদের সকলের শ্রদ্ধেয় ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় প্রচার সম্পাদক জনাব অধ্যক্ষ নুরুল আমিন, উপস্থিত ইসলামী ছাত্র শিবিরের কার্যকরী পরিষদের সদস্যবৃন্দ, চাকসুর নির্বাচিত বিপি জনাব ইব্রাহিম রনি, বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ভাইয়েরা, অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনীর সম্মানিত সদস্যবৃন্দ এবং সংগ্রামী ফটিকছড়িবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি যে মহান রব আজকের এই সুন্দর আয়োজনে, আজকের এই ঐতিহাসিক ছাত্র যুব সমাবেশে আমাদেরকে সম্পৃক্ত হওয়ার, অংশগ্রহণ করার সুযোগ দিয়েছেন। এই জন্য আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত, সর্বকালের শ্রেষ্ঠ মানুষ, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। শহীদদের শাহাদাতের মর্যাদা কামনা করছি, যারা এই জমিনে ন্যায় প্রতিষ্ঠার জন্য, ইনসাফ প্রতিষ্ঠার জন্য, আল্লাহর এই জমিন থেকে সকল প্রকার জুলুম এবং বৈষম্যকে দূর করার জন্য তাদের জীবনকে আল্লাহর রাস্তায় কোরবানি করেছেন। আমরা তাদের শাহাদাতের কবুলিয়ত কামনা করছি। বিশেষ করে 2024-এর জুলাই এবং আগস্টে শহীদ আবু সাইদ, শহীদ মুগ্ধ, শান্ত, ওয়াসিম সহ বাংলাদেশের শত শত ছাত্র, যুবক, আমার ভাই এবং বোনেরা যারা জীবন দিয়েছেন, আমরা তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং তাদের জন্য দোয়া করছি, আল্লাহ তাদেরকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন, আল্লাহুম্মা আমিন। সেই সাথে আপনারা অবগত আছেন, বাংলাদেশের 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তিনি অসুস্থ অবস্থায় আছেন, মুমূর্ষু অবস্থায় রয়েছেন। আমরা ওনার জন্য দোয়া করছি, আল্লাহ তাআলা যেন ওনাকে সুস্থতার নিয়ামত দান করেন, আল্লাহুম্মা আমিন। সংগ্রামী ফটিকছড়িবাসী, সংগ্রামী উপস্থিতি, ইসলামী ছাত্র শিবির বাংলাদেশের ছাত্রদেরকে মেধা এবং নৈতিকতার মধ্য দিয়ে গড়ে তোলার জন্য সেই প্রতিষ্ঠা লগ্ন থেকে আপ্রাণ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা আমাদের এই সৎ, দক্ষ, দেশপ্রেমিক নাগরিক তৈরির যে মিশন এবং ভিশন নিয়ে কাজ করে যাচ্ছি, সে জায়গায় বাংলাদেশের প্রতিটি গুরুত্বপূর্ণ আন্দোলনে, বাংলাদেশের প্রতিটি ইতিহাসের পরিবর্তনের জায়গায় ছাত্র শিবির তার ঐতিহাসিক ভূমিকা পালন করে আসছে। তারই ধারাবাহিকতায় দীর্ঘ 15টি বছর যে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা কায়েম ছিল, যে ফ্যাসিবাদের কারণে এই প্রজন্ম গত তিনটি টার্ম, গত 15টি বছর কোনো ভোট দিতে পারেনি, কিন্তু জুলাই এবং আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন আমরা দেখছি, সে আলোকে আসন্ন যে জাতীয় নির্বাচন, সেই নির্বাচনে ইসলামী ছাত্র শিবির আজকে এই সমাবেশে আমরা শুধুমাত্র কোন দলীয় অথবা রাজনৈতিক প্রভাব প্রতিপত্তি অথবা রাজনৈতিক শক্তি প্রদর্শনের জন্য নয়, বরং আমরা এখানে এসেছি বাংলাদেশের ছাত্রদের, যুবকদের মনের মধ্যে যে স্বপ্নগুলো লুকিয়ে আছে, সেই স্বপ্নগুলোকে সবার কাছে উপস্থাপন করার জন্য, এবং সেই স্বপ্ন কিভাবে বাস্তবায়ন হতে পারে আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত পরিকল্পনা উপস্থাপনের জন্য। সংগ্রামী উপস্থিতি, বাংলাদেশের এই ভূখণ্ড, আমাদের এই উপমহাদেশের ভূখণ্ড বারবার আমাদের স্বাধীনতাকে হরণ করা হয়েছে। সেই ব্রিটিশ উপনিবেশিক শাসন আমল থেকে শুরু করে আমাদেরকে বারবার গোলামির জিঞ্জরে আবদ্ধ করে রাখার জন্য দেশি এবং আন্তর্জাতিক চক্র ষড়যন্ত্র করেছিল। আপনারা জানেন, ব্রিটিশদের সেই শৃঙ্খল থেকে মুক্ত হওয়ার জন্য বালাকোটের প্রান্তরে
আমাদের আলেম ওলামারা, শহীদ আহমেদ দেরলভী, শহীদ ইসমাইল শহীদ, তারা জীবন দিয়েছিল, কিন্তু সেই সাম্রাজ্যবাদী শক্তির কাছে তারা মাথা নত করে নাই। সেই ব্রিটিশদের থেকে মুক্ত হওয়ার জন্য এদেশের শহীদ তিতুমির জীবন দিয়েছিল, বাঁশের কেল্লা নির্মাণ করেছিল, হাজী শরীয়তুল্লাহ আন্দোলন করেছিল, আমাদের দেশের শ্রমিকরা, চাষিরা নীল বিদ্রোহ করেছিল। এদেশের আপামর মানুষ লড়াই সংগ্রামের মধ্য দিয়ে এই ভূখণ্ডকে ব্রিটিশদের মুক্ত করেছিল, উপনিবেশিক শাসন থেকে মুক্ত করেছিল। তারপর আমরা দেখেছি 1971-এর প্রেক্ষাপট এসেছে, সেখানেও আমাদের দেশের আলেম ওলামা থেকে শুরু করে কৃষক, শ্রমিক, মেহনতি মানুষরা ঐক্যবদ্ধভাবে 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে, একটি রক্তগঙ্গার মধ্য দিয়ে, জীবন দিয়ে আমাদের এই বাংলাদেশকে, এই ভূখণ্ডকে স্বাধীন করেছিল। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, স্বাধীনতার যে উদ্দেশ্য ছিল সাম্য প্রতিষ্ঠা করা, ইনসাফ প্রতিষ্ঠা করা, মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা করা, সেটা 71-এর পরবর্তী সময়ে হয়নি। কেন হয়নি? সে সময় যারা এই দেশকে নেতৃত্ব দিয়েছিলেন, শেখ মুজিব, তাকে নিয়ে অনেক বয়ান রয়েছে। এই প্রজন্ম আমরা দেখেছি শেখ মুজিব যে গণতান্ত্রিক প্রক্রিয়ার কথা বলেছেন, 70-এর নির্বাচনে ক্ষমতা হস্তান্তরের জন্য তিনি যে আন্দোলন করেছিলেন, অথচ স্বাধীনতার পর তিনি সর্বপ্রথম বাকশাল কায়েম করে বাংলাদেশে একনায়কতন্ত্র, স্বৈরাচার কায়েম করেছিল। তিনি রক্ষী বাহিনী প্রতিষ্ঠা করেছিল। সে রক্ষী বাহিনীর মাধ্যমে যারা এই সরকারের বিরোধিতা করত, যে রাজনৈতিক দল বাকশালের বিরোধিতা করত, তাদেরকে নির্মমভাবে শত শত হাজার হাজার রাজনৈতিক নেতাকর্মীকে হত্যা করেছিল। সে শেখ মুজিব বাংলাদেশের এই ভূখণ্ড ছিল গোলা ভরা ধান, পুকুর ভরা মাছের একটা দেশ। আপনারা জানেন, নিঃসন্দেহে মুরব্বীরা ভালো করে জানেন। অথচ এই রাষ্ট্রে দুর্ভিক্ষ হয়েছিল শুধুমাত্র তার যে চুরিতন্ত্র এবং তার যে লুটপাট তন্ত্র, তার মধ্য দিয়ে বাংলাদেশের দুর্ভিক্ষ প্রথম নজির স্থাপন করেছিল। সংগ্রামী উপস্থিতি, এভাবে করে এই বাংলাদেশের জনপদের মানুষ বারবার স্বাধীনতার জন্য জীবন দিয়েছে। তার সবচেয়ে প্রিয় বস্তু স্বাধীনতার জন্য তারা বারবার জীবন দিয়েছে, রক্ত দিয়েছে। কিন্তু যারা এই দেশকে নেতৃত্ব দিয়েছিল, তারা কখনোই স্বাধীনতার স্বাদ এই রাষ্ট্রের জনগণকে ভোগ করতে দেয় নাই। 2006 সালের 28 অক্টোবরের ঘটনা আপনাদের মনে আছে। বাংলাদেশের ঢাকার রাজধানীতে লগি বৈঠা দিয়ে পৈশাচিক কাতায় মানুষ হত্যা করেছিল খুনি হাসিনা। এবং 1/11 যে সরকার, সে বলেছিল এই লগি বৈঠা দিয়ে মানুষ হত্যা করার যে আন্দোলন, তার মধ্য দিয়ে মূলত সেই 1/11 রূপকার ছিল খুনি হাসিনা। সংগ্রামী উপস্থিতি, ক্ষমতায় আসার পর সর্বপ্রথম আমাদের দেশকে আধিপত্যবাদীদের কাছে নতজানু করে রাখার জন্য আমার দেশের সবচেয়ে সেরা সেনা অফিসারদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এদেশের আলেম ওলামারা যুগে যুগে স্বাধীনতা বিরোধীদের বিরুদ্ধে, আধিপত্যবাদের বিরুদ্ধে, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। এই জন্য শাপলা চত্বরে নির্মমভাবে আমার দেশের আলেম ওলামা, যারা রাত্রিকালে তাহাজ্জুদে নিমগ্ন ছিল, যারা জিকিরে নিমগ্ন ছিল, আল্লাহর ইবাদতে নিমগ্ন ছিল, তাদেরকে নির্মমভাবে হাসিনা হত্যা করেছে। যারা এই খুনি হাসিনার অপশাসনের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছিল, হয়তো তাদেরকে হত্যা করেছে, অথবা গুম করে আয়না করে নিয়ে যাওয়া হয়েছে, অথবা তাদেরকে নির্মম রিমান্ডের নামে নির্মমভাবে নির্যাতন করা হয়েছে, তাদেরকে কারাগারের প্রকোষ্ঠে নির্মম নির্যাতনের শিকার হতে হয়েছে। এই যখন ধারাবাহিকতা, তখন আমরা দেখি 2024-এর জুলাই এবং আগস্টে বাংলাদেশের ছাত্র জনতা আবাবিল পাখির মতো হাসিনার সেই দুঃশাসনের বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছিল। যখন আবু সাইদ শান্ত সহ একদিনে 6 জনকে নিয়ে হত্যা করা হলো, আমাদের 6 জন ভাইকে শহীদ করা হয়েছিল, তখন হাসিনা সংলাপের নাটক করে আমাদেরকে বলেছিল, আসো আমরা তোমাদের সাথে সংলাপ করি। তখন আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম, এই প্রজন্ম, আমরা বলেছিলাম আপনার অতীতের দুঃশাসন প্রমাণ করে আপনার সাথে সংলাপের মধ্য দিয়ে কখনো আমাদের রক্তের দায় শোধ হবে না। এই জন্যই রক্তের দায় হবে চূড়ান্ত মুক্তি। এবং সেদিন এই প্রজন্ম সেই সিদ্ধান্তের মধ্য দিয়ে 5ই আগস্ট, 36শে জুলাই বাংলাদেশের নতুন এক স্বাধীনতার সূর্যোদয় উদিত হয়েছে। আজকে আমরা নতুন প্রজন্ম ভেবেছিলাম 36শে জুলাইয়ের পর মানুষের মধ্যে আর হিংসা থাকবে না, মানুষের মধ্যে রাজনৈতিক কাদা ছোটাছড়ি থাকবে না, মানুষের উপর দলীয় আধিপত্যবাদের নীতি থাকবে না, সন্ত্রাসবাদ থাকবে না। কিন্তু আমরা দেখছি কোন কোন ব্যক্তি
কোন দলের মাঝে তারা সেই পুরানো পেশিবাদী কালচারকে এখনো ছাড়তে পারে নাই। আমরা বারবার এই কথাগুলো বলেছি, আমরা কোনো ব্যক্তি বা দলের বিরুদ্ধে নই। আমরা কি কোনো ব্যক্তি বা দলের বিরুদ্ধে? কিন্তু যারা এই সন্ত্রাসবাদ করবে, যারা পাথর মেরে মানুষ হত্যা করে, যারা নিজেদের নমিনেশন না পাওয়ার কারণে নিজের দলীয় কর্মীকে হত্যা করে, যারা চাঁদাবাজি করে, টেন্ডারবাজি করে, লুটপাট করে, এই প্রজন্ম তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। সংগ্রামী উপস্থিতি, এই ফটিকছড়িতেও আমাদের অসংখ্য ভাইদেরকে জীবন দিতে হয়েছে, রক্ত দিতে হয়েছে, আমরা সেগুলো ভুলি নাই। আমরা এই সকল রক্তের বিনিময়ে শুধু একটা জিনিস চাই, এই বাংলাদেশে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। এই বাংলাদেশ অপার সম্ভাবনার একটি বাংলাদেশ। এই বাংলাদেশে বিশাল যে জনশক্তি রয়েছে, এই জনশক্তিকে যদি জনসম্পদে রূপান্তর করা যায়, আমাদের এই বাংলাদেশ পৃথিবীর বুকে শ্রেষ্ঠ একটি দেশে পরিণত করা সম্ভব। আমাদের কাছে পৃথিবীর সবচেয়ে বড় সি বিচ কক্সবাজার বাংলাদেশের অধিকারে রয়েছে। পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন বাংলাদেশের অধিকারে রয়েছে। বাংলাদেশ এমন একটি নদীমাতৃক দেশ, যদি এটাকে ভালো করে পরিকল্পনা নেওয়া যায়, পৃথিবীর শ্রেষ্ঠ পর্যটন শিল্প এবং শ্রেষ্ঠ পর্যটন রাষ্ট্রে বাংলাদেশকে পরিণত করা সম্ভব। আমাদের এই বাংলাদেশ জিওপলিটিক্যাল এমন গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে, এই বাংলাদেশের মধ্য দিয়ে পুরো এশিয়ার রাজনীতিকে নিয়ন্ত্রণ করা, রাজনীতির অনেক বড় ফ্যাক্টর হিসেবে এই বাংলাদেশের ভূখণ্ড ভূমিকা রাখতে পারে। আপনাদের নিঃসন্দেহে মনে থাকার কথা, বাংলাদেশে যখন হিলারি ক্লিন্টন এসেছিল, তিনি সাংবাদিকদেরকে বলেছিলেন বাংলাদেশের সেন্ট মার্টিন এবং কুলাউড়া পাহাড়, যেটা মৌলভীবাজারে অবস্থিত, এই দুটি জায়গা আমাদের কাছে খুব বেশি গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? জিওপলিটিক্যাল কারণে, এবং কুলাউড়া পাহাড়ে যে ইউরেনিয়াম খনিজের পদার্থ রয়েছে, সেটা দিয়ে পৃথিবীর বুকে বাংলাদেশ একটি বড় শক্তিশালী ইউরেনিয়াম রাষ্ট্রে পরিণত হওয়া সম্ভব। কিন্তু অতীতে যারা আমাদের এই রাষ্ট্রকে পরিচালনা করেছে, নেতৃত্ব দিয়েছে, আমরা সংসদ ভবনে কি দেখলাম? আমরা দেখলাম সেখানে নায়িকা আর নৃত্য যারা করতো তাদেরকে সংসদ সদস্য বানানো হতো। গায়িকাদেরকে দিয়ে সেখানে তখনকার স্পিকার তিনি গান গাইতে সংসদের বলতেন। আমার দেশের শ্রমিক মজুরের অর্থ দিয়ে যে সংসদ পরিচালিত হয়, সে সংসদে গানের আসর বসানো হতো, কিন্তু বাংলাদেশের সম্ভাবনা নিয়ে তাদের মুখে কোনো কথা শোনা যায় নাই। এজন্য আমরা চাই আগামী দিনে যারা বাংলাদেশকে নেতৃত্ব দিবে, এই বাংলাদেশের প্রতিটি সম্ভাবনাকে পৃথিবীবাসীর কাছে, মানুষের কাছে তুলে ধরতে হবে। এই ফটিকছড়ির কি সম্ভাবনা রয়েছে আমাদের নুরুল আমিন ভাই উপস্থাপন করেছে। আমরা চাই তার এই উপস্থাপন শুধুমাত্র উপস্থাপনের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, এটা বাস্তবায়ন করতে হবে। আমরা যদি নুরুল আমিন ভাই এটা বাস্তবায়ন করতে না পারে, এই মিথ্যা আশ্বাসকে আমরা প্রত্যাখ্যান করব বলে দিলাম। এজন্য আমরা চাই আগামী দিনে যারা এই রাষ্ট্রকে পরিচালনা করবে, তারা রাষ্ট্রের জনগণের কাছে কমিটমেন্টবদ্ধ থাকবে। তারা নিজেদের সম্পদের পাহাড় তৈরি করবে না। আমরা অতীতে দেখেছি বেগম পাড়ায় বিশাল বিশাল সম্পদের অট্টালিকা তৈরি করা হয়েছে। গত 15 বছরে যদি পরিসংখ্যান দেখেন, এই দেশ থেকে 28.5 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। একটি বাংলাদেশের মতো একটি রাষ্ট্র থেকে যদি 28.5 লক্ষ কোটি টাকা শুধু বিদেশে পাচার হয়, তাহলে রাষ্ট্র কিভাবে চলে? এর এই টাকা কার টাকা পাচার করা হয়েছে? কারো বাবার সম্পত্তি পাচার করা হয়েছে? না, বরং আপনার, আমার, শ্রমিকের, কৃষকের, রিক্সা চালকের, সিএনজি চালকের, প্রত্যেকের মেহনতি মানুষের ঘামের রক্ত অর্জিত সে টাকাগুলো পাচার করেছে। এজন্য আমরা বলতে চাই আগামী দিনে যে সৎ, দক্ষ, দেশপ্রেমিক নেতৃত্ব প্রয়োজন, সে নেতৃত্ব তৈরির জন্য ফটিকছড়িবাসী কি প্রস্তুত আছেন? আপনারা কি আপনাদের সৎ, দক্ষ নেতৃত্ব বাছাই করতে পারবেন? আমরা কি কাজ করতে পারবো তার জন্য? ইনশাআল্লাহ, আল্লাহ আমাদের সহায় হোক। আমরা বিশ্বাস করি যে যুব সমাজ, যে ছাত্র সমাজ জেগে উঠে, যে পৃথিবীর ইতিহাসে প্রত্যেকটি বড় বড় পরিবর্তনের ক্ষেত্রে এই ছাত্র এবং যুবকদের ভূমিকা রয়েছে। যে সমাজে ছাত্র এবং যুবকরা সচেতন থাকে, জেগে উঠে, সে সমাজের অগ্রগতিকে কেউ অবরুদ্ধ করতে পারে না। এজন্য আমরা ছাত্র ভাইদের উদ্দেশ্যে বলবো, আসুন আপনি আপনার পড়াশোনা, মেধা এবং নৈতিকতার মধ্যে সমন্বয় করে সামনে এগিয়ে চলুন, নিজেকে গড়ে তুলুন। ছাত্র শিবির ছাত্র ভাইদেরকে বলে যে আপনি যেমন আপনার পড়াশোনায় ভালো হবেন, আপনার নৈতিকতায় ভালো হবেন, আপনি বাবা মায়ের কাছে সবচেয়ে ভালো সন্তান হবেন, আপনার শিক্ষকদের কাছে ভালো ছাত্র হবেন, প্রতিবেশীর কাছে সবচেয়ে ভালো প্রতিবেশী হবেন, আত্মীয় স্বজনের কাছে সবচেয়ে ভালো আত্মীয় স্বজন হবেন। সর্বক্ষেত্রে ছাত্রদেরকে ভালো হইতে হবে। যুবক ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, আমাদের এই বাংলাদেশের যুব সমাজকে নষ্ট করে দেওয়ার জন্য এই সমাজের কিছু কুলাঙ্গার নেতৃত্ব এবং পার্শ্ববর্তী রাষ্ট্রের আধিপত্যবাদী শক্তি, তারা চায় যে আমাদের যুব সমাজকে মাদক দিয়ে নষ্ট করে দিতে।
এই জন্য আমাদের সীমান্তগুলোতে মাদকের ফ্যাক্টরি বসানো হয়েছে। এই মাদকগুলো আমাদের এই যুব সমাজকে নষ্ট করে দিচ্ছে। আজকে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে এই মাদকমুক্ত সমাজ গড়ার জন্য। আগামী দিনে যারা নেতৃত্ব নির্বাচন হবে আপনাদেরকে অবশ্যই কার্যকর ভূমিকা পালন করতে হবে। এই যুব সমাজকে মাদক থেকে মুক্ত রাখতে হবে। পারবো ইনশাল্লাহ আমরা? আসুন আমরা সকল ভেদাভেদ ভুলে গিয়ে, সকল রাজনৈতিক কাদা ছড়াছড়ি ভুলে গিয়ে আমরা উদারতা এবং উন্নয়নের রাজনীতির জন্য সকলে ঐক্যবদ্ধ হই। এবং এই বাংলাদেশ 54 বছর অনেক সময় নষ্ট করেছে, আমরা আর সময় নষ্ট করতে চাই না। আমরা আমাদের সকল ত্যাগ কোরবানিকে নিজেদের শক্তি হিসেবে পুঁজি করে আগামী দিনে আমরা আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাব। ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি আগামীর বাংলাদেশ হবে সৎ দক্ষ মানুষের নেতৃত্বের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে ন্যায় এবং ইনসাফের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে সকল মানুষের, সকল নাগরিকদের বাংলাদেশ ইনশাআল্লাহ। সকল বিজয় আমাদের দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সহায় হোক। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।